আমরা দয়া করে দরজাতে একটু মানে পরিশ্রম তৈরি করে মানুষ যারা যেতে পারে বক্তৃতা আমি সংক্ষিপ্ত করবো, কারণ এটা স্বাস্থ্যকর নয়। এরকম একটা ছোট করে এতগুলি মানুষ থাকে আমাদের জন্য এটা বিপজ্জনক। কাজে আমি যথাসম্ভব সংযুক্ত করে বলি, আমরা এই যে আজকে সমবেত হয়েছি, আমরা অনেক শব্দ অভ্যুত্থান, বিপ্লব এবং কেউ কেউ এটাকে আরো বড় শব্দ বলবেন স্বাধীনতা বলছেন। আমরা এই অবস্থায় এসে পড়ার আগে যে অবস্থা ছিল সেটাকে যদি আমরা স্বৈরতন্ত্র বলি বা ফ্যাসিবাদ বলি, বর্তমান অবস্থায় আমরা কি বলবো? ধরেন আমরা এটা বলবো গণতন্ত্র প্রথম অবস্থায়। তারপরে কেউ কেউ যদি আরো উচ্চাভিলাষী হন, আপনার গণতন্ত্রের কেউ বড় কিছু বলবেন। আমি আপাতত গণতন্ত্রের মনোভাব, আপনি নিজে প্রতিনিধি নির্বাচন করে যে সরকার গঠন করেন এবং সেই সরকার যদি আপনার তৈরি করে দেওয়া আইন অমান্য করে তাহলে তাকে আপনি সরকার পাবেন। এই দুটোটা গণতন্ত্রের একটু উদাহরণ। কিন্তু তাছাড়াও গণতন্ত্রের মর্মবস্তু আপনি সমাজ কি করে চলবে এই ক্ষেত্রে সারা পৃথিবীতে একটা আলোচিত বক্তব্য আছে। সমাজের প্রত্যেকটি সদস্য তার যা সামর্থ্য আছে সেই অনুসারে সমাজকে দেবে এবং তার যা কিছু প্রয়োজন সেটা সমাজের কাছ থেকে পাবে বিনিময়ে। এটাকে বলে কাজের বিনিময়ে খাদ্যের মতো। আপনি সমাজকে দেবেন আপনার সামর্থ্য অনুসারে, সমাজের কাছ থেকে নেবেন আপনার দরকার বা প্রয়োজন অনুসারে। সেই অবস্থায় পৌঁছতে পারলে সমাজ মোটামুটি গণতান্ত্রিক হয়। শুধুমাত্র ভোট দিলে হয় না। আমরা ভোট দিয়ে এমন সমাজ তৈরি করতে চাই যেখানে আমাদের সামর্থ্যের বিকাশ করবে। আমাদের একটা ধারণা আছে আমাদের প্রতিভা প্রকৃতির কাছ থেকে পাওয়া, মেধা জিনিসটা প্রকৃতি প্রদত্ত, সেটা দিয়ে আমরা পূর্ণ সদ্ব্যবহার চাই। একটু ভেবে দেখলে কথাটা আপনার কাছে সত্য নাও মনে হতে পারে, কারণ মেধা জিনিসটাও কিন্তু পরিচর্যার ফসল, বিনিয়োগের ফসল। আপনি কিভাবে শিক্ষা লাভ করছেন সেটা নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপর। সেটা শুধু অবস্থাগত পাঠ্যপুস্তক বস্তুগত পাঠ্যপুস্তক বা অবস্থাগত মা বাবার শিক্ষার উপর নির্ভর করে। আরো অনেকগুলো সামাজিক ব্যাপার আছে। আপনি কোন ধরনের স্কুলে যেতে পারবেন সেটা আপনি নির্ণয় করেন না। সুতরাং মেধা বিকাশের যে সুস্থ মানবিক সত্য আছে সেটা সমাজে সমানভাবে বর্ধিত হওয়ার পর তারপর প্রতিযোগিতায় যদি আপনি প্রমাণ করতে পারেন আপনি মেধাবী, তাহলে সেটাই হবে। এখন সারা পৃথিবীব্যাপী একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার উদ্দেশ্য সারা পৃথিবীতে একরকমই ছিল। মানুষের গড় আয়ু বেড়েছে, এখন ধরেন 80 বছর থেকে পৃথিবীতে। আমরাও কিন্তু পিছিয়ে আছি। স্বাভাবিকভাবে মানুষের আয়ু 100 বছরের বেশি। এর মধ্যে মানুষের নানা ভাবে আমরা ভাগ করেছি। আগে প্রাচীন ভারতীয় সমাজে ভাগ করতো এইভাবে যে আপনি শুনবেন ব্রহ্মচর্য, সংসার বা গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এইভাবে 4 ভাগে ভাগ করা হতো। এগুলিকে হিন্দু ধর্মের ভাষায় বলে আশ্রম। এগুলো তাদের ধর্মের নাম বর্ণাশ্রম ধর্ম। মানুষ বর্ণে বিভক্ত, খুব সহজ করে অঙ্ক করছে লোকে পাটিগণিতে 4 বর্ণে বিভক্ত এবং 4 আশ্রম জীবনে, মানে 4টা পর্যায়। বড় ধরনের একটা লড়াই হচ্ছে। তো আমরা একটা পর্যায়ে যেটাকে ব্রহ্মচর্য বলবো, ধরুন এটা 20 বছর। এই সময়টা সারা পৃথিবীতে দেখা যায়। এই 20 বছর আমরা কি করি? এটি হচ্ছে শিক্ষার সময়। মানে ব্রহ্ম যেভাবে আচরণ করবেন, আমাদের সবাই বাংলায় বলে খোদার খাসি আর কি। আপনি এখনো বিবাহ করেন নাই, সংসার পাতেন নাই, আপনার কোনো সন্তান সন্ততি বা পরবর্তী প্রজন্ম তৈরি হয়নি। এই সময় পড়াশোনা সারা পৃথিবীতে একই রকম। মানে আগে বলতো দ্বাদশ বর্ষ গুরুগৃহে বিদ্যা অভ্যাস শেষে তিনি কর্মক্ষেত্রে প্রবেশ করবেন। এই জন্যই ভারতীয় ভাষায় আপনার গ্রাজুয়েশনের নাম হচ্ছে স্নাতক। আপনি স্নান করে বেরিয়ে যান। মাদ্রাসায় পাগড়ি দেওয়া হয় এবং গ্রাজুয়েশন অর্থ কি? গ্রেজুয়েশন। আপনি গ্রেড পার হন। এই জন্য আমরা ক্লাস 5 পাস করলেও গ্রাজুয়েশন বলি, ক্লাস 10 পাস করলেও বলি। এটা বক্তব্য বলা হয়। এটা রেটরিক। মূল কথা হচ্ছে আপনার জীবনের পড়াশোনার পাঠ আছে। এখন রেটরিক চালু হয়েছে, সারা জীবনেই শিখতে হবে আমাদের, লাইফ লং। কেউ তো অস্বীকার করছে না। কিন্তু আমরা স্কুল কলেজে গিয়ে শেখার যে বয়স সেটা যদি ধরেন, শিক্ষাকে এখন 3 ভাগে ভাগ করা হয়। জাতিসংঘ হিসেবে বলছি। এটা খুব বেশি একটা গণতান্ত্রিক তা কিন্তু আমি বিশ্বাস করি না। তবু বলছি 1948 নাগাদ যখন ইউরোপে দ্বিতীয় মহাসমর শেষ হলো, তখন তারা একটা ঘোষণাপত্র গ্রহণ করলেন সাধারণ মাপকাঠি হিসেবে। এটা আইন হিসেবে নয়, লক্ষ্য হিসেবে। এটা মানবাধিকারের সার্বজনীন ঘোষণা হিসেবে বিখ্যাত। 1948 জাতিসংঘ গ্রহণ করে। সেটার
30টা ধারার মধ্যে 26 নম্বর ধারাতে বলা হচ্ছে শিক্ষা সংক্রান্ত ক, খ এবং গ তিনটা শিক্ষাকে তারা ভাগ করছে তিন ভাগে। একটা হচ্ছে বুনিয়াদী শিক্ষা, তাদের শব্দ যদি আমি হুবহু তৈরি করি এলিমেন্টারি এন্ড ফান্ডামেন্টাল এডুকেশন, মানে হলো প্রাথমিক এবং বুনিয়াদী শিক্ষা। তারপরে হচ্ছে কারিগরি এবং বৃত্তিগত শিক্ষা, তারপরে হলো উচ্চ শিক্ষা। এইসব যদি করি তারা কিন্তু বয়স নির্ধারণ করে দেয়, অর্থাৎ কয় বছর পর্যন্ত শিক্ষাকে বুনিয়াদী বলবো। কিন্তু সারা পৃথিবীতে একটা ইতিহাস আছে, মানে বাস্তব জ্ঞান আমাদের আছে সব দেশে, যেটাকে আমরা এখন বলি ইন্টারমিডিয়েট বা এইচএসসি অথবা ইউরোপে এ লেভেল, এইটুকু শিক্ষা হচ্ছে বুনিয়াদী শিক্ষা। আমরা তার মধ্যে আবার ছোট ভাগ করেছি 5 বছরের প্রাথমিক বিদ্যালয়, জুনিয়র, সিনিয়র ইত্যাদি। এই শিক্ষাটা জাতিসংঘ বলছে এটা হতে হবে সর্বজনীন, মানে এটা সবার জন্য হবে অবৈধ। এটা 1948 সালে গৃহীত জাতিসংঘের লক্ষ্য। আমাদের দেশ তখন মাত্র 1 বছর হলো স্বাধীন হয়েছে। পাকিস্তান স্বাধীন হওয়াটাকে আমাদের দেশ স্বাধীন হলো, কারণ আমরা পাকিস্তান লাভ করছিলাম। গতবার আমাদের ইতিহাস চর্চার মধ্যে এটাকে বারবার অস্বীকার করা হয়, এটা কিন্তু খুব একটা ভালো ফল বয়ে আনে না। অনেকের ধারণা কি এইবার যে একটা বিপ্লব করে যেন 1971-কে আপনি নাকচ করে দিলেন, 2-4 দিনের মধ্যে এরকম মনোভাব দেখা যায়। একেবারে 1971-এর মুক্তিযুদ্ধ করার সময় অনেকে প্রায় গত 50 বছরই বলবো, একজন লোক আছেন বুদ্ধিজীবী, তারা বলে এটা 1947 ছিল সাম্প্রদায়িক আর এই হলো জাতীয়তাবাদী। এইটাও একই ধরনের ভুল হবে। আমি বলবো আমাদের স্বাধীনতা শুরু হয়েছে 47 সালে, যখন অনেকদিন পরে আমরা একটা ভুল বুঝতে পারলাম, সেটা নাকচ করলাম বা ইংরেজিতে বলে আমরা নিগেশন করলাম। আর তারপরে এখন 53-54 বছরের মাথায় আমরা বুঝলাম কি আমাদের আবার এক ধরনের প্রতারণা করা হয়েছে, সেটা আমরা আবার নিগেট করলাম। সুতরাং বর্তমান ঘটনার মূল্য প্রায় 1971-এর সমান। আমাদের ইতিহাসের 3টি বড় মূল পরিবর্তন যদি বলেন গত 80 বছরে, 78 বছরে, 47, 71 এবং তার মধ্যে উত্তরণ হচ্ছে, এটা জার্মান পণ্ডিত হেগেল বলেন সাবলেশন, এটা আউটহেবুম বলে, এটা ওইটাকে অতিক্রম করতে তার পেটের ভিতরে হজম করে, ওটা বাদ দিয়ে নয়, রসটা সেবন করবে চোখটা ফেলে দেওয়া। এটার আরেকটা ইংরেজি নাম হচ্ছে ক্রিটিক। ক্রিটিক মানে সম আলোচনা, সম্যক আলোচনা, ইকুয়াল আলোচনা নয়। আমি সেগুলো আমাদের শিক্ষার্থীদের একটু সমালোচনা আমরা করি। জাতিসংঘের যে লক্ষ্য সার্বজনীন মানবাধিকারের ঘোষণা বলে তারা বলেছে, এর কারণও আছে, তখন সারা পৃথিবীতে নতুন নতুন দেশ স্বাধীন হচ্ছে, যারা আগে পরাধীন ছিল, পরিবেশ ছিল, সেই সময় তারা বলেছে দুনিয়ার সব মানুষ সমান। এটা যদি করতে চায় সবার জন্য একই রকমের শিক্ষা হতে হবে, একই রকম মানুষ হচ্ছে, একই রকমের সুবিধা থাকতে হবে, সবাইকে এক ভাষা শেখাতে বলেনি। তো এই ক্ষেত্রে তাদের লক্ষ্য ছিল সেটা কতটুকু হবে অবৈধ শিক্ষা, যেটিকে তারা বুনিয়াদী শিক্ষা বলেছে। আমার বিচারে এই সঙ্গে 12 বছরের শিক্ষা অবৈধ হবে যদি জাতিসংঘের ঘোষিত লক্ষ্যে পৌঁছতে চায়। আরেক ধরনের শিক্ষা আছে সেখানে এলিমেন্টারি, তারা বলছে ওইটা হবে আবশ্যিক বা বাধ্যতামূলক। মানে যদি ওইখানে বিদ্যায় কোনো ছেলে বা মেয়েকে আপনি যেতে না দেন মা বাপ হিসেবে, আপনাকে দণ্ড দেওয়া যাবে। এই জন্য এলিমেন্টারি এডুকেশন শুড বি কম্পালসারি and fundamental education should be বলা হচ্ছে ফ্রি। একটা কম্পালসারি আর একটা কম্পালসারি এন্ড ফ্রি, আর একটা অনলি ফ্রি নট কম্পালসারি। এবং প্রাথমিক স্তরের শিক্ষার্থী কত গ্রেডেরও কম পাবে। জাপানে বলেন, ভিয়েতনামে বলেন, পৃথিবীর সব দেশে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত প্রাথমিক এলিমেন্টারি শিক্ষা। আমাদের দেশে ইংরেজি বলে বহুদিন থেকে 5ম শ্রেণী পর্যন্ত। এইটা আমাদের বন্ধুরা যারা আগে মধ্যে প্রশ্ন করতে হবে, এগুলি প্রশ্ন অন্তর্ভুক্ত হওয়া উচিত। এর প্রশ্নের কারণে গলা শুকিয়ে যায়, একটু পানি দিতে চাই। এখানে কথা বলে গলার ভিতরে মুখের ভিতরে শুকিয়ে যায়। যেটা বলছিলাম আমি কথা সংক্ষিপ্ত করি, দ্বিতীয় পর্যায়ের যে শিক্ষা 26 ধারা খতে আছে, এটা হচ্ছে পেশাগত বৃত্তিগত শিক্ষা। আমার জীবনের বৃদ্ধি কি হবে, এটা কামরুল মানুষকে ভালো করে বললেন। এই যে মাঝখানে আমাদের আর কোনো স্বাধীনতা থাকে না, ভুল করে আমি বিজ্ঞানে পড়েছিলাম, কিন্তু তার মনে হয় হয়তো মানবিক পড়া দরকার, এটা আমরা পারি না। পেশাগত বৃত্তিগত শিক্ষা ক্ষেত্রে বলা হচ্ছে এটা
মঞ্চই এটা সবাইকে বাধ্যতামূলক করা যাবে না, যেটা আবশ্যিক করা যাবে না, এমনকি এটা ফ্রিও নয়। কিন্তু সেই ক্ষেত্রে জাতিসংঘের পরামর্শটা কি? লক্ষ্য হচ্ছে it should be generally available for all. যে কেউ এই শিক্ষা নিতে চাইবে তাকে বাধা দেওয়া যাবে না। অর্থাৎ আমি যদি মেডিকেলে ভর্তি হতে চাই, পেশাগত বা কারিগরি শিক্ষা বলতে কি বোঝাচ্ছি? ইঞ্জিনিয়ারিং, ওয়েব অথবা মেডিকেল অথবা অন্য যে ফ্যাশন টেকনোলজি যাই নেন আপনি, এটা আপনার ইচ্ছা অনুসারে একটা পেশা নির্বাচন এবং শিক্ষা আপনাকে দিতে হবে সমাজকে। এই যে আমরা বলে আসন নাই, ভর্তি পরীক্ষা নিয়ে বাতিল করছি, এটা জাতিসংঘের লক্ষ্যের বিরোধী। অর্থাৎ জাতিসংঘ মানব জাতির ইতিহাসের প্রগতি বলে যে 1948 সালে নির্ধারণ করেছে, সেখানে পৌঁছতে আমরা মুখ করি। যারা যা করতে চায় তাদের সেটা করতে দিতে পারছি না। মানে সবাই বলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে করতে চাই, সেটা নয়। কিন্তু আমি যদি অন্য বিশ্ববিদ্যালয়ে করতে পারি, মানে মেডিকেলে ভর্তি কেমন করে করে, আপনি পরীক্ষা দেবেন, আপনি রংপুরে ভর্তি হবেন, কক্সবাজারে ভর্তি হবেন, এরকম হয়, সেটা হয়তো মেনে নিতে হবে। কিন্তু যা করতে চায় তা দিতে হবে। একটা প্রশ্ন আছে, সমাজের চাহিদা অনুসারে আপনি করবেন না নিজের মনের বাসনা অনুসারে করবেন? সেটাই হচ্ছে আমাদের পলিসির প্রশ্ন। তাতে কোনো সহজ সমাধান আছে এটা আমি বলছি না, কিন্তু সমাধানের মতো পরিস্থিতি তৈরি করতে হবে সমাজকে। এটা হচ্ছে গণতান্ত্রিক সমাজের লক্ষ্য। আমি কার্ল মার্কস 1875 সালে বলেছিলেন, from each according to his abilities and to each according to his needs। এটা হচ্ছে মার্কসের মতে গণতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য। আমরা বহুদিন যেটা সমাজতন্ত্রের বৈশিষ্ট্য বলেছি, সমাজতন্ত্রের বৈশিষ্ট্য আরেকটু অন্য রকমের। তো আমি এই প্রশ্ন থেকে এই জাতিসংঘ যদি কোনো পরীক্ষা করি, মার্কসের কথা হচ্ছে 1875 আর জাতিসংঘ হচ্ছে তার 75 বছর পরে 1948। তো তাকে বলা হচ্ছে কারিগরি শিক্ষাতে কাউকে বাধা দেওয়া যাবে না, মানুষ মানতে জন্মগতভাবে প্রতিভাবান। তার প্রমাণ কি? যে কথা বলতে পারে, এর চেয়ে বড় শিল্প বড় দর্শক পায় না। মানুষের জন্য দর্শকের সবচেয়ে বড় প্রশ্ন কি? আপনারা যারা বড় দার্শনিক তারা বলবেন, আমি সহজ মানুষ আমি বলবো মানুষ কি, হিউম্যান বিইং কি। দার্শনিকরা হিউম্যান তারা বলে না, বিইং কি শুধু বলে। বিইং অ্যান ইভেন্ট, বিইং অ্যান টাইম, বিইং অ্যান নাথিংনেস। ইউরোপীয় দার্শনিকদের বইয়ের মধ্যে বিইং কথাটা বেশি থাকে কেন? ইংলিশ দার্শনিকদের মধ্যে কন্টিনেন্টাল একটু বেশি থাকে। আপনি হাইডেগার বলেন, সার্ট বলেন, আলাবাদিউ বলেন, তিনজনের নামে তিনটা বই বলেন, এই নামটা থাকে কেন? হোয়াট ইজ ম্যান? এর উত্তর কি? ম্যান ইজ দ্য হিস্ট্রি অফ ম্যান। মানুষ লড়াই করে করে মানুষ হয়ে এসেছে। মানুষকে ইংরেজিতে বলে ল্যাটিন কথা হোমো স্যাপিয়েন্স, যে চিন্তা করে, যার মধ্যে থেকে রস বের হয়। স্যাপ মানে রস। একই সাথে মানুষ আরেকটা নেন, হোমো ফবে, মানে ম্যান ইজ এ ফেব্রিকেটর, যে বানায়। মানুষ নিজেই নিজেকে নির্মাণ করেছে। তো সেই যদি শুদ্ধ হয়, টেকনিক্যাল এন্ড প্রফেশনাল এডুকেশন নেওয়ার অধিকার এবং সামর্থ্য সবারই আছে। যদি তার সামর্থ্য না থাকে আর্থিক, তাহলে সমাজকে সেই সুযোগটা দিতে হবে। কারণ একজন মানুষ যখন ইঞ্জিনিয়ার হয়, শুধু তার পরিবারের ইঞ্জিনিয়ার হয় না, সমাজের ইঞ্জিনিয়ার হয়। আমাদের ইঞ্জিনিয়াররা এখন আমেরিকায় চলে যায়। আমাদের সমাজের সবচেয়ে বেশি সাবসিডি পাওয়া প্রতিষ্ঠান হচ্ছে বুয়েট। বুয়েটের অর্ধেক ছেলে মেয়ে এখন বিদেশে এই মুহূর্তে। মানে আমাদের কৃষকের যে সাবসিডি, সেটা দিয়ে শিক্ষা লাভ করে মাসে 25 টাকা বা 8 টাকা বেতন দিয়ে আমরা যারা ইঞ্জিনিয়ার হয়েছি, আমাদের শ্রমের ফসল আমরা পাচ্ছি পরোক্ষভাবে। আমরা মার্কিন দেশের লকহিড কোম্পানি থেকে অবদান রাখছি এবং আমরা সেখানে কৃতিত্ব প্রদর্শন করছি। আমাদের দেশে সেটা পাচ্ছি না, এটা আমাদের পরিকল্পনার ত্রুটি, স্বীকার করতে হবে। আমাদের ইঞ্জিনিয়াররা এখানে না আসেন মানে যাচ্ছে কেন? এটা খুব জাগতিক নিয়মে, বস্তুগত কারণে। যেগুলো হচ্ছে পানির ধর্ম নিচের দিকে যাওয়া, প্রফিটের ধর্ম হচ্ছে ইকুয়াল হওয়া। এখানে যে প্রফিট আমি করবো বেতনের মাধ্যমে যা লাভ, তার থেকে যদি 10 গুণ বেশি মার্কিন দেশে পাই, আমি এখানে থাকবো কোন যুক্তিতে? ওই যুক্তি হবে আপনার দেশপ্রেমের যুক্তি, এবং কেউ কেউ বলবে এটা বোকামির যুক্তি। দেশপ্রেম মানে বোকামি প্রতিগত হতে পারে গণতান্ত্রিক যুক্তিতে। সেই জন্য বললাম জাতিগত ভাবে সকলের অধিকার আছে, এটাকে আমরা বলছি জাতীয় যুক্তি। তারপর ব্যক্তিগতভাবে সমাজের আগে ছিলেন ব্যক্তিগত শিক্ষা হইতো, আগে বলতো জেলের ছেলে জেলে হবে, কামারের ছেলে কামার হবে, চাষি ছেলে চাষি হবে। সাধারণত আমরা সবাই ছিলাম চাষি। অন্তত এই দেশে যারা বাঙালি মুসলমান বলে বিখ্যাত হয়েছে, তারা পেশাগতভাবে নানা পেশা থেকে চাষি ছিলেন। তো এই চাষি ছেলে চিরকালীন চাষি থাকবে? চাষি ছেলেকে বিশ্ববিদ্যালয়ে মাস্টার হবে না। এইটা হচ্ছে মোবিলিটি। এটার জন্য একটাই পথ আমরা পেয়েছি, সেটা হলো কি আধুনিক শিক্ষা বা ইংরেজি শিক্ষা লাভ করা। তো
সেটার জোরে আমরা অনেকে বুদ্ধিজীবী হয়েছে, ডাক্তার হয়েছে, কিন্তু মূল যে সমাজের সত্য অর্থাৎ পেশাগত স্বাধীনতা পেয়েছি বলে যে আমরা মনে করলাম, সেটা একটা জায়গায় এখন বাধার মুখোমুখি হয়েছে। সেটার কথাই বলছি, বিশ্ব জুড়ে এই বিংশ শতাব্দীর একটু আগে থেকে শুরু হয়েছে প্রশংসা, বৃত্তিগত এবং কারিগরি শিক্ষা। যেমন আমাদের সংবিধানও আছে। এমন আমি দেখলাম অবাক, সেদিন আমাদের পাঠ্যক্রমের আলোচনা হলো দুদিন আগে এই বিল্ডিং এর ওই পাশে, এবং আজকে এমনকি রাখাল রাখার এখানেও কর্মমুখী শিক্ষা খুব প্রগতিশীল মনে হয়। কিন্তু এই কর্মমুখী শিক্ষা যে প্রাচীন ভারতের জাতপাত ভিত্তিক শিক্ষা ব্যবস্থার আধুনিক পুনরুৎপাদন, যে যে বৃত্তিতে শিক্ষা লাভ করবে আজীবন সেই বৃত্তির রিপিটেশন করতে বাধ্য থাকবে। সেটা নিম্নমানের শিক্ষা, যেমন আর্মিতে দেখেন নিম্নমান থেকে যারা ঢোকে সিপাহী, তাদের পক্ষে ব্রিগেডিয়ার হওয়া, জেনারেল হওয়া সম্ভব হয় না। দুই একটা আছে পাকিস্তানে, জেনারেল মুসা ফ্রম সিপাহি টু দি ফিল্ড মার্শাল টু জেনারেল। সোলজার টু জেনারেল এগুলি দুর্ঘটনা করে বই লেখে। আমাদের আসল কাজ হচ্ছে গরিবকে গরিব রাখা, সিপাহীকে সিপাহী রাখা, অফিসারকে অফিসার রাখা। সব জায়গাতে আপনি দেখতে পাচ্ছেন অনেকে এটার বিরুদ্ধে কথা বললে বলবে সাংঘাতিক ব্যাপার, তো আপনার কোনো স্বাধীনতা থাকবে না যদি আপনার যোগ্যতাও থাকে। তৃতীয় পর্যায়ে হচ্ছে আপনার উচ্চশিক্ষা। আমাদের উচ্চশিক্ষা সম্পর্কে আমি বেশি কিছু বলবো না, আপনারা জানেন যে দুই জায়গায় আমাদের সবচেয়ে বেশি সংস্কার দরকার, সেটা হচ্ছে আমাদের প্রাথমিক এবং যেটাকে এখন মাধ্যমিক বলি, এটা আপনি বুনিয়াদী শিক্ষায়। বাংলাদেশে দেখেন এই শিক্ষানীতি তৈরি হয়েছিল 1854 সালে ইংরেজরা একটা রূপ দিয়েছিল, মূলের দেশ পাস করে। সেখানে মূল ব্যবস্থা ছিল কি, বেসরকারি উদ্যোগে আপনি স্কুল স্থাপন করবেন, ইংরেজ সরকার সর্বোচ্চ 100 টাকা খরচ হলে 10 টাকা গ্রান্টস ইন এইড বা মঞ্জুরি দেবেন। এখনো সেই নামের ঐতিহ্য আমরা বহন করে চলেছি, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। ব্রিটিশ সরকার এই গ্রান্টস দিতেন নিম্ন বিদ্যালয়কে, আপনি বিদ্যালয় তৈরি করবেন, আপনি জমি দেবেন, বিল্ডিং করবেন, তারা সরকার দরবার খরচ দেবে শিক্ষককে বেতনের জন্য। সেই ঐতিহ্য এখনো মুখের উপর চলেছে। কিন্তু এই যে মাধ্যমিক স্কুলগুলো দেখেন, 97টি মাধ্যমিক স্কুল বাংলাদেশের বেসরকারি ব্যবস্থাপনায় চলে এখন পর্যন্ত। শিক্ষকদের বেতন অনিয়মিত, কোনো স্কেল নাই এবং চাকরির কোনো গ্যারান্টি নেই। সেই অবস্থায় আপনি কি করে ভালো মাধ্যমিক স্কুলের শিক্ষা আশা করেন? অথচ শিক্ষার গোটা ভিত্তিটাই হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়। এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমাদের নীতিগত পর্যায়ে মনে করে কি এটা অবহেলিত অঞ্চল। প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু কথাবার্তা আছে, ছাত্র সংসদ থেকে এবং এনজিওরা বলে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে নারী শিক্ষার্থী এবং পুরুষ শিক্ষার্থীর অনুপাত একটু বৃদ্ধি পেয়েছে। আমার বন্ধু ডক্টর বিনায়ক সেন প্রমুখেরা এটা নিয়ে হাততালি দিয়েছে। দেখেন আমরা কত আনন্দ লাভ করেছি। বাংলাদেশে নারী শিশু পুরুষ শিশুর ভর্তির অনুপাত প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সমান সমান হয়েছে, 50-50। এটা বড় একটা অর্জন বটে। তারপরে আবার যখন পঞ্চম শ্রেণী নাগাদ এর 70-80 চলে যায়, তারা কম করে বলে 70-25 চলে যায়। এটার নাম একটা ড্রপ আউট বা চলে যাওয়া। কেন চলে যায়? একটা কারণে মেয়েদের আগে অল্প বয়সে বিয়ে হয়ে যায়, সেটা একটা কারণ। অষ্টম শ্রেণীতে কোথার আগে বিয়ে হয়ে যায়, কিন্তু পুরুষের ওখানে চলে যায়, তারা কাজে যায়। এইটাকে বৈধতা দিয়েছে জাতিসংঘের একটা অনুষঙ্গ, ইউসিটি স্কুলগুলো, নন ফর্মাল এডুকেশন। এটা নিয়ে কথা বললে কেউ শুনতে চায় না। বলে গরিবের ছেলে মেয়েদের 4 বছর পড়লেই হবে, আর আমাদের ছেলে মেয়েদের 5 বছর পড়লেই হবে। আবার বড় লোকের ছেলে মেয়েরা 7ম শ্রেণী থেকে ক্যাডেট কলেজে যায়। আপনারা সবাই দেখেন নাই যে প্রশ্নের কথা বলছেন, ক্যাডেট কলেজ 7ম শ্রেণী থেকে শুরু হবে কেন? কারণ প্রাথমিক শিক্ষার এক স্তর হচ্ছে 6 বছর, ওইটাই তারা স্বীকার করেছে। এটা তারা ফ্রান্স থেকে ইউরোপ থেকে শিখেছে, ওখানে লিসেগুলো 7ম শ্রেণী থেকে শুরু হয়। আমাদের ক্যাডেট কলেজগুলো শিক্ষা অনুকরণ করে ভালোই করেছে। তাহলে ক্যাডেট কলেজগুলো গঠন দেখেন, কোচরা ক্যাডেট কলেজ 57 সালে শুরু হয়েছিল, মাত্র জন্ম। তো সেখানে 6 বছর পড়ানো হয়। সেখান থেকে বের করা কি জন্য? ওগুলো সামরিক অফিসার তৈরি করার জন্য তৈরি করছে। নিশ্চয় ওখানে রবীন্দ্রনাথ তৈরি করার জন্য করে না। এবং তারা অনেকে কৃতিত্ব অর্জন করেছে। এই আপনাদের বিপ্লবের ইকবাল করিম ভুঁইয়ার মতো আমার ব্যাচম্যান। এর কারণ হচ্ছে এরা যারা পড়ছে তারা সামরিক অফিসার হবে, কিন্তু অল্প সামরিক অফিসার হয়নি, কিন্তু তারা ভালো শিক্ষা পেয়েছে। আমি তো ক্যাডেট কলেজ বন্ধ করে দেওয়ার জন্য বলছি না। ক্যাডেট কলেজের যে শিক্ষার ব্যবস্থা সেটা কি রেসিডেন্সিয়াল, প্রত্যেক হাই স্কুল এরকম হওয়া উচিত। আমাদের সামর্থ্য নাই। আমরা যে সমস্ত
7 বছর করেছি বিদেশে যেগুলো পাচার হয়েছে সেগুলো কথা বলছি না। এই যদি দেবপ্রিয় ভট্টাচার্য বলবেন জিজ্ঞাসা করতে চাই এখানে রেহমান সুমন কোথায় এখন? তারা বলছিল ভারত বাংলাদেশ দিয়ে ভারতের ইকোনমিক করিডোর করতে হবে, তাহলে আমাদের আত্মহত্যা ভালো হবে। তারা বলেছেন, এখন কি বলবেন আমি জানি না, কিন্তু তারা যে তদন্ত রিপোর্ট দেবেন তার জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষা করবো। সেটা হচ্ছে এই অর্থনৈতিক অবস্থা যে নষ্ট হয়েছে এর বেশি লাগবে না, শতকরা 10-15% যদি আমরা খরচ করি তাহলে আমাদের প্রত্যেক হাই স্কুলকে ক্যাডেট পুরস্কার পাবো। আপনার খেতে না পারে ক্যাডেট যদি কি করা খাওয়ানো হয়, খেলাধুলা করতে দেওয়া হয়, পিটি করতে দেওয়া হয়। আমি অত বেশি সামরিক শৃঙ্খলা পছন্দ করি না, কিন্তু সেখানে দেখলাম ছাত্র শিক্ষকদের সম্পর্ক ভালো হয়, ক্লাসগুলো ছোট ছোট। আর এই যে এত বড় এটা থেকে ক্লাসগুলো বক্তৃতা দেওয়া যায়, বক্তৃতা দেওয়া যায় সংখ্যার উদ্দেশ্যে, কারণ ব্যক্তিগত সম্পর্ক হওয়া কঠিন হয়ে পড়ে। ক্লাসগুলো ছোট ছোট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন তৈরি হয় 700-800 ছাত্র নিয়ে শুরু হয়েছিল। টিউটোরিয়াল ক্লাস হচ্ছে একটা বৈশিষ্ট্য, যেখানে 10 থেকে 12 জন ছেলেমেয়ে থাকবে, প্রফেসর সাহেবের সাথে তাদের পরিচয় হবে, তাদের টিউটোরিয়াল দেখবে, ওই ক্লাস তুমি টিউটোরিয়াল ক্লাস। এইটা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা ছিল। ঢাকা তৈরি হয়েছিল এফিলিয়েটিং ইউনিভার্সিটি, রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি, বাংলায় বলতে আবাসিক বিশ্ববিদ্যালয়। লেখাপড়া করতে তো সারা পৃথিবীতে একটা নিয়ে যাবে। জগৎ জুড়ে এক জাতি আছে, সেই জাতির নাম মানুষ জাতি। এখানে আপনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি ভাগ করতে পারবেন, কিন্তু মানুষের শিক্ষার যে ভয়াবহ চাহিদা এটা একটা জাতি নির্বিশেষে একরকম। আপনার জীবনের সবচেয়ে সৃষ্টিশীল পর্ব হচ্ছে শিশুদের। ধরেন আপনার বয়স 18 পর্যন্ত, তারপরে আর 2 বছর যোগ করেন, এইটুকুই। তো আগের দিনে বলে আপনি যে 6 বছর পরে যখন প্রথম শ্রেণীতে পড়বেন, 12 বছর পর্যন্ত আপনি শেষ করবেন, আপনি 13 বছর যেটা 3 বলেন, তখন থেকে আপনি 8 বছর করে 18 বছরের মধ্যে আপনার বুনিয়াদী শিক্ষা শেষ করবেন। তারপরেও জীবনে আপনি কি লক্ষ্য অর্জন করবেন তা আপনি নাও জানতে পারেন। যখন আপনি তথাকথিত বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি হবেন, 2 বছর আপনি যে নানা লেখা লিখবেন, নানা কথা করবেন, নানা লাইব্রেরিতে যাবেন, তাদের কি হবে, কোনটা যে আপনার প্রধান প্রবণতা, ভোকেশন, পছন্দ, এই যে গুরুত্বপূর্ণ। এইটা করতে পারি না বলে সেটাকে আমাদের আনন্দদায়ক হয় না। কিন্তু তার থেকে আমরা বলি মুখস্থ বিদ্যা হচ্ছে আমাদের শুধু নষ্টের মূল। কিন্তু যদি আপনি মুখস্থ করতে না শিখেন, তাহলে ছোটবেলায় যদি আপনি পঠন করে শিখতে না পারেন, শিক্ষার দর্শনে বহু তর্ক আছে। আমি দুটো তর্ক কথাই বলি। রসুল মতো দার্শনিকরা বলতেন 16 বছর বয়স অবনীত শিশুকে কোনো বই দেবেন না, শিশু প্রকৃতি থেকে শিখবে। কিন্তু এই হচ্ছে অতি রোমান্টিকতা। পুরো বই লিখছেন এমিল নামে, অফ এডুকেশন। তার বক্তব্য হচ্ছে মাস্টার হবে একজন, ছাত্র হবে একজন। সে অনুবাদকে আপনি ভাবেন সম্ভব নয়। প্রকৃতি সে গাছ করবে, খেলবে, ভুল করবে, পাখা বইয়া কথা বলে শিখবে, কিন্তু সেটা নয়। আন্তোনিও গ্রামসি, ইটালিয়ান দার্শনিক, তিনি বলছেন যে না, এডুকেশন ইজ লেবার, শিক্ষা হচ্ছে পরিশ্রম। অর্থাৎ শিক্ষার মধ্যে আমরা বিনিয়োগ করতে হবে, শিশুকে ডিসিপ্লিন শেখাতে হবে। এই স্কুল প্রথম থেকে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত আমি সহজ করে বলছি যে এইটা হচ্ছে অ্যাক্টিভ স্কুল। শিশু কি পড়বে, তাকে বাংলা কিভাবে শেখাবেন, অথবা তাকে দ্বিতীয় যে ভাষা শেখাবেন কিনা, গণিত কিভাবে শেখাতে হবে, একটা শিশু কি কি শেখা লাগে, তাকে প্রকৃতি সম্পর্কে শেখাতে হবে, মানুষের সম্পর্ক সম্পর্কে শেখাতে হবে, যেটাকে আমরা বলি রাইটস এন্ড ডিউটিস বা এথিক্স, নীতিবোধ, ভালো আর মন্দ। আপনি যে ট্রেডিশন থেকে আসুন, যে ভাষা থেকে আসুন, সব ক্ষেত্রে এটা লাগে। প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক, মানুষের সম্পর্ক। ভাষার তো মানুষ না, দেখুন মানুষ শুধু কথা বলে না, কথা বলা মানে মানুষ যুক্তি প্রয়োগ করে। কাজে যুক্তি প্রয়োগের যে শৃঙ্খলা, এটা কিন্তু অল্প বয়সী মানুষের শিখতে হয়। তারপরে আর শিশুর মধ্যে চিন্তা বিকাশ হয়। আপনি এখানে 5ম শ্রেণী থেকে 6ষ্ঠ শ্রেণী বলেন, তাকে তর্ক করার বেশি কিছু নাই। এরপর একটা গুণগত পরিবর্তন আসে, তখন এটাকে বলে ক্রিয়েটিভ স্কুল। ক্রিয়েটিভ স্কুল মানে শিশু নিজে একটা সমস্যার সমাধান করে আনন্দ পাবে। এমনকি গণিতের যে চিরপরিচিত সমস্যা, আপনি যে পিথাগোরাস উপপাদ্য, আমরা বলেছি সমান, অথবা এদিকে স্কয়ার এদিকে যোগ করলে এটা সমান হয়। এটা প্রত্যেকে আমরা নতুন করে আবিষ্কার আনন্দ পাই। এই যে ক্রিয়েটিভ স্কুলের কথা
সূর্য প্রতিদিন তো প্রতি ওঠে, একই রকম সুন্দর লাগে। পুরনো সত্য একটু নতুন আবিষ্কার করতে হয়। এইভাবে শিশু নিজে যে আবিষ্কার করে সেখানে মাস্টার তারপরে কোন রকমের চাপ প্রয়োগ করবে না, কিন্তু দেখবে এই সবগুলো পূর্ব সত্য কি ওই রকম মাস্টার থাকতে হবে। এই জন্য এই যে এডুকেশন, এডুকেটর হিমসেলফ অর হারসেলফ নিডস টু বি এডুকেটেড। আমাদের সেই শিক্ষক প্রশিক্ষণ স্কুল আছে, প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়ে ভালো শিক্ষা করলে উপরের দিকে আপনার খুব বেশি দুশ্চিন্তা করতে হবে না, শিশুরা নিজেরাই নিজের জীবন গড়ে তুলতে পারে। আমরা সবচেয়ে বেশি অবহেলা করেছি এই শিক্ষা ব্যবস্থা অন্তত গত ৭৮ বছর। আমাদের দেশে আমরা জিজ্ঞেস করি নবম শ্রেণীতে যে আমরা ভাগ করলাম বিজ্ঞান, মানবিক, বাণিজ্য, তারপরে কি বলে সঙ্গীত, শরীর চর্চা এবং ইন্ডাস্ট্রিয়াল আর্টস, বাংলাকে বলতেন দেখেন শিল্পবিদ্যা, নানা ক্রাফট, এই ভাগটা ১৯৬০ শুরু হয়েছে এবং এটা হয়েছে আমরা তৈরি করে মার্কিন দেশের পরামর্শে। সেই পরামর্শে আমাদের আইডিয়া হয়েছে, সেই পরামর্শে কাগজ অর্থনীতি বিভাগ হয়েছে, সেই পরামর্শে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইটিআর হয়েছে, এডুকেশন রিসার্চ। তাদের লক্ষ্য যা ছিল যেটা হচ্ছে আমাদের এই তথাকথিত উন্নয়নশীল দেশের প্রয়োজন মেটানোর জন্য একটা খুব রেলি তৈরি করা এবং সেটা অলরেডি করে দিচ্ছে। মেয়েরা সেলাই শিখবে, রান্না বান্না শিখবে, এটা কারণ স্থল করে দিয়ে হোম ইকোনমিক, এবং সেটা অনেকের জন্য এটা জীবনের প্যাশন পছন্দ হতে পারে, কিন্তু একজন নারী বলে তাকে শুধু সেটাই করতে হবে, এইটা বোধহয় খুব বেশি স্বাধীনতার পক্ষে নয়। এই জন্য আমাদের বাধা নাই নারীদের অন্য বিষয় পড়ার জন্য, এরকম নানা ইনস্টিটিউট করা হয়েছে ভোকেশনাল। আমি যেটা বলতে শুরু করেছিলাম সারা বিশ্বে এখন একটা নতুন প্রবণতা শুরু হয়েছে, শুধু আমাদের দেশে নয়, সত্যের ক্ষেত্রে বলতে হবে এটা হলো কর্মসংস্থান তথা ভোকেশনাল শিক্ষা। কিন্তু মূল্যটা কাকে দিতে হচ্ছে? এই যে ঢাকায় যখন মেট্রো রেল হলো, সাংঘাতিক তো দেখতে দুঃখে মুখা লাগে, কিন্তু এটা কিসের বিনিময়ে? এই টাকাটা খরচ করে যাতে শতকরা ৫ থেকে ৯ জনের পরিবহন সমস্যার প্রয়োজন মিটবে, ধরেও নেই বাকি ৯৫ জন থেকে ৯১ জন কি হবে? সেইটার বিনিময়ে আপনি এটা করেছেন। অর্থনৈতিক পরিকল্পনার মানে হচ্ছে অগ্রাধিকার নির্ধারণ করা। আমাদের এখানেও অগ্রাধিকার নির্ধারণ করতে গিয়ে আমরা কারিগরি শিক্ষা করতে গিয়ে কোন জিনিসটা বাদ দিচ্ছি, এটার নাম হচ্ছে মানুষ হওয়ার শিক্ষা, ইংরেজিতে যেটা বলে ফরম্যাটিভ এডুকেশন। এটা ক্রমশ গুরুত্ব হারাচ্ছে। এই জন্য একটা তর্ক চোখে, আমি সব তর্ককে বন্ধ করার জন্য বক্তৃতা দিচ্ছি না, বরং প্রশ্ন আমাদের এখানে উঠে দিতে হবে যে নবম শ্রেণীতে শিশু কি নির্ধারণ করতে পারে তার পক্ষে ভবিষ্যতে কি হওয়া তার সত্যিকারের চিত্তের আনন্দের কারণ? হয়তো আপনি দেখবেন যে জুয়া খেলার নিয়মের মতো, লটারি জেতার মতো শতকরা ১০ জন, ২০ জন, ৩০ জন তো সঠিক বিষয় নির্বাচন করে, সারা জীবন সেই করে, কিন্তু অনেক ক্ষেত্রে এটা গর্বের হয়। আমি যা মনে করেছিলাম পরে দেখলাম সেটা সত্য নয়, সত্য অন্য কিছু। তখন তো আমার যাওয়ার কোনো পথ নাই, মার্কিন দেশ পর্যন্ত আছে কিন্তু এখানে নাই। তাহলে এটা করা সম্ভব। আর নবম শ্রেণীতে যে আমরা গ্রুপ ভাগ করলাম, আপনার পৃথিবীর সবচেয়ে দাস দেখতে চান, দেখেন অন্য দেশে কি আছে দেখুন। মার্কিন দেশে কি আছে, ইংল্যান্ডে কি আছে, ফ্রান্সে কি আছে, তো নাই। আগে আপনার যেগুলো জেনারেল এডুকেশন, হিউম্যানিস্ট এডুকেশন, এডুকেশন অফ রিজনিং, এটা একটা নির্দিষ্ট বয়স। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা শিশুর বয়স 18 হওয়া পর্যন্ত অথবা স্কুলের বয়স 12 বছর হওয়া পর্যন্ত, এইটাই হচ্ছে তখন। তার আগে গ্রুপ ভাগ করাটা অত্যন্ত ক্ষতিকর। আমাদের পাশের প্রতিবেশীদের যারা আমাদের উপর প্রতিদিন শ্বাস রোধ করে বন্যার পানি দিয়ে মারতে চায়, তাদের ওখানে ১০ম শ্রেণীর পরে শুরু হয়ে যায়, 11 শ্রেণী থেকে। আমাদের কিন্তু সম্প্রতি তারা উদ্বোধন করতে চেয়েছিল, এটা কারণ কি? হয়তো তারা ভারতের সাথে সমান করতে চেয়েছিলেন, বিভাগটা নবম শ্রেণীতে না হয়ে 11 হবে, কিন্তু সেগুলো একই ধরনের প্রতিযোগিতা। এখন শেষ কথাই বলি, ক্রিয়েটিভ স্কুল যেটা বলেছে সেটাকে তারা মিসঅ্যাপ্লাই করেছে। তারা ক্লাস 3 তো এটা দিয়ে দিয়েছে যে শিশু সবকিছু নিজে নিজে করবে, এটা বলে বদহজম। না বুঝে একটা ঠিক করা যাবে না। উপযুক্ত শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষার প্রথমে জীবনের বেসিক জিনিসগুলো শিখবে। আপনি সেখানে তাকে বাংলাও শেখাচ্ছেন না ভালোভাবে। এখন আমি বলছি আরো বিগত প্রশ্ন আছে এখানে, আপনারা বলছেন শিক্ষা নানা প্রকার। জাতিসংঘের ওই দলিলের শিক্ষা তারা বলি এখন ওনার উচ্চ শিক্ষা বলে কোন রকমের ডিসক্রিমিনেশন ছাড়া সবার জন্য অ্যাভেলেবল হবে, তবে মেধা ভিত্তিক। আমি যখন প্রথম
আপনাদের বলেছিলাম কারিগরি শিক্ষা এবং বৃত্তিগত শিক্ষা সবার জন্য সমানভাবে প্রাপ্তব্য হবে, জেনারেলি অ্যাক্সেসিবল। সেখানে মেধার প্রশ্নটা স্থাপন করেননি। সম্প্রতি আমরা গুম বিরোধী আন্তর্জাতিক কনভেনশনে সাইন করেছি, মোহাম্মদ ইউনূস সাইন করেছেন, জাতিসংঘের অনেকগুলো প্রটোকল আমরা সাইন করেছি, সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস, ইকোনমিক, সোশ্যাল এন্ড কালচারাল রাইটস। তো আমি একটু ভাগাভাগিতে যাচ্ছি না আপাতত। তাহলে বৃত্তিগত শিক্ষায় কোন রকমের মেধার প্রশ্ন তোলা অবান্তর, আমি বলবো মানবাধিকার বা গণতান্ত্রিক অধিকার বিরোধী। মানুষ মাত্রই যেহেতু কথা বলতে পারে, সে কোনো না কোনো বৃত্তি অবলম্বন করতে পারবে, তবে কোন বৃত্তি স্বাবলম্বন করবে সেই স্বাধীনতা তাকে দিতে হবে। কিন্তু সামাজিক পরিকল্পনার ক্ষেত্রে দেখা যাবে কোন বৃত্তিতে কত লোক দরকার, এটা হচ্ছে সামাজিক পরিকল্পনার অঙ্ক। গণতান্ত্রিক সমাজে বলা হয় ইনভিজিবল হ্যান্ড, অদৃশ্য হাতের নিয়ন্ত্রণ করে প্রযুক্তির মাধ্যমে যাতে সবার চাকরি হয়ে যাবে এবং সবাই they will be living happily ever after। এটা হচ্ছে আরেকটা মিথ। আমরা শুধুমাত্র ৭১ মিথ বলছি না, সারা পৃথিবীতে মিথগুলো চলছে। প্রথম মিথ হচ্ছে the uneven competition in a society is guided by an unseen hand, এবং তারপরে সকলে ভালোভাবে জীবনযাপন করে। এর চেয়ে বড় অবাস্তব কথা একটাও নাই পৃথিবীতে। তবু এটা আমি মেনে নিলাম। উচ্চশিক্ষার ক্ষেত্রে বলা হচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া তারা আলোচনা করেছে, on the basis of merit will be generally available to all on the basis of merit। তাহলে উচ্চশিক্ষাটা কি? উচ্চশিক্ষা হচ্ছে যেখানে সে নিজে শুধু সিদ্ধান্ত নিতে পারবে না, নতুন কোনো জিনিস আবিষ্কার করবে, যেটার একটা ট্রেডিশন অফ হলো আমাদের দেশে পিএইচডি অথবা এমফিলের সাথে একটা ডিসার্টেশন লেখে। এটা হচ্ছে সাপোজেডলি a new discovery। ওকে না, একটু হলো নতুন কথা লিখে রাখো, একটা দিনের শিশির, ওই শিশিরের নাম হচ্ছে উচ্চশিক্ষা। এটা হয়তো সমাজের সবার জন্য দরকার নাই, ক্রিয়েটিভিটি শেষ পর্যায়ে এই তিনটা করে আরেকটা কথা আছে, এটাই শেষ কথা। শিশু কোন ধরনের স্কুলে যাবে? ইউরোপে এই তর্ক অন্তত ৫ বছর ধরে চলেছে, স্কুলের উপর কর্তৃত্ব কি ধর্মীয় প্রতিষ্ঠানে থাকবে না রাষ্ট্রে থাকবে। এটা ইউরোপের সেকুলার প্রতিষ্ঠানের প্রথম কথা। শিক্ষা চার্জ দেবে, যেমন আমাদের দেশে চার্জ চালাচ্ছে, সেন্ট ক্লাসিস, আমাদের সেন্ট জোসেফ, আমাদের নর্থডাম, এগুলো সব চলছে না। আমরা কই আপত্তি করছেন বলতে নর্থডামে পড়ি বলে আমার ব্রাদারহুড মানে সজীব, মানে অর্থাৎ খ্রিস্টান মিশনারি যে স্কুলগুলো চালাচ্ছে এগুলো খুব সেকুলার বুদ্ধি চালাচ্ছে। প্রথমে আমাদের দেশের লোক মনে করেছিল ওরা তো সবাইকে খ্রিস্টান করে ফেলবে, কিন্তু ওরা বুঝতে পেরেছে খ্রিস্টান না করে পড়াইলে বেশি প্রভাব পড়ে। খ্রিস্টান মানে কি আগে বলে তখন দাঁড়ায় পেশাব করে, এখন আমরা খ্রিস্টান না হয়ে দাঁড়ায় পেশাব করি, হয়ে গেল তো সমস্যা নাই। এই জন্য বলা হচ্ছে শিশু কোন ধরনের স্কুলে পড়বে এটা নির্ধারণের অধিকার কার? জাতিসংঘের মতে শিশুর মা বাবা। দেখা যায় প্যারেন্টস উইল ডিটারমিন হোয়াট কাইন্ড অফ স্কুল। বলা হচ্ছে তাকে শিক্ষা দেওয়া আবশ্যক, অবশ্য কর্তব্য, কিন্তু সেটা নির্ধারণের দায় মা বাবা করে ছেড়ে দেওয়া হচ্ছে। জাতিসংঘের ২৬ নম্বর দ্বারা শেষ দ্বারা হচ্ছে খ দ্বারা গ দ্বারা হচ্ছে এটা। আমি আপনাদের সামনে জানা জিনিসগুলো তুলে ধরলাম এই জন্য যে এখন যখন আমাদের শিক্ষা সংস্কারের কথা হচ্ছে, আমি আপনাদের সবিনয় নিবেদন করব, আপনি শিক্ষা করতে পারবেন না যদি তার প্রাথমিক শর্তগুলো পূরণ না করেন। প্রাথমিক শর্ত কি? এতদিন যাবৎ আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন মাসিক ১৫,০০০ বলেছেন, এটা দিয়ে আপনি তাদের কাছে মানুষের কাজ করতে পারেন না, বরঞ্চ তাদেরকে ১০,০০০ তাদের জন্য পৃথক এত কমিশন হচ্ছে, আমাদের এত তদন্ত কমিশন হচ্ছে, শ্বেতপত্র কমিশন হচ্ছে, শিক্ষকদের বেতন কমিশন হবে না কেন? সেখানে এটা কি সম্ভব? আপনাকে দিনে ৮ ঘন্টা প্রাইমারি স্কুলে বসে থাকবেন, সপ্তাহে ৫ দিন, এবং শিক্ষকদের গুণগত শিক্ষা দেবেন? আপনি এখানে এটাকে বলে শুভঙ্করের ফাঁকি। এটা করা যাবে না। তাহলে আমাদের সমাজে বেশি অর্থ নাই। আমরা যদি এই ম্যাট্রোরাল করতে পারি, আমাদের সমাজের টাকায় ধার করে তাকে যদি প্রত্যাশিত করতে পারি, প্রত্যাশিত করেছেন ভালো, কিন্তু আপনার আগে দরকার ছিল প্রাইমারি স্কুল করা। আচ্ছা, প্রত্যাশিত সম্পর্কে বলি, আপনারা জানেন পরিবহন করার মতো মাল আমাদের নাই। মাল পরিবহনের জন্য হয়েছে। যদি খুলনায় যদি সেই শিল্প থাকতো যে মাল আমরা সিলেটে নিয়ে আসতাম, তাহলে তাহলে কাজে লাগতো। গার্মেন্টস ইন্ডাস্ট্রি বেশি আছে রপ্তানি করার জন্য, পায়রা দিয়ে মংলা দিয়ে যাবে,
কিন্তু কি পরিবহন করবো আমরা কেন? মানুষ যদি ইংল্যান্ডে ইউরোপের শিল্প বিপ্লবের সার্থকতা হচ্ছে আপনার যখন পণ্য তৈরি হবে পরিবহনের জন্য উপযুক্ত যোগাযোগ ব্যবস্থা করতে হবে। ভারতে তারা কি করেছে? পাট পরিবহনের জন্য ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার চট্টগ্রামে করেছে। আসাম থেকে জুট কি বলে আসাম থেকে চা আনার জন্য, এবং কলকাতা অঞ্চলে যে রেললাইন করেছে ওই কয়লা পরিবহনের জন্য। আহমেদাবাদে বোম্বে রেললাইন করেছে কারবার তুলা পরিবহনের জন্য। কেন? পোর্ট নিয়ে চলে। এই যে আর্জেন্টিনার ক্ষেত্রে সত্য, আফ্রিকার ক্ষেত্রে সত্য, সারা পৃথিবীতে সত্য। কিন্তু আমরা কোন পণ্য পরিবহনের জন্য বক্তব্য করি? ভারতীয় পণ্য, ইন্ডিয়ার পণ্য। বাংলাদেশ এখন যে পর্যায়ে এসে পড়েছে আমি বলবো, যখন আপনার শিক্ষা ব্যবস্থা আসলে রাষ্ট্র ব্যবস্থারই আরেকটা নাম। কারণ শিক্ষা হচ্ছে মৌলিক। আমি এই বলে শেষ করি, কারণ দুইজন বড় লোকের নাম আমাদের বক্তৃতার মধ্যে তো থাকে। গ্রিক দার্শনিক প্লেটো, আফলাতুন, তার নাম শুনে বলছি ওনার যে রিপাবলিক বই আমরা পড়ে, এটাকে মনে হয় কি ইট ইজ দ্য বুক অন দ্য স্টেট অন পলিটিক্স। ছোট করে লেখা বইটার নাম হচ্ছে গ্রিক ভাষায় পলিটিয়া। পলিটিয়া মানে দি স্টেট। এটা দেখি না, আমি শুধু রিপাবলিক, ইংরেজিতে রিপাবলিক দেখেছি। তো এই বইয়ের সার্থকতা কি? এই কিন্তু বুক অন এডুকেশন। আমি আরেকটা জিনিসের বড় বইয়ের নাম বলেছিলাম এমিন। আর এটা হচ্ছে রাষ্ট্র যদি চালাতে হয়, উনি বলছেন রুলিং ক্লাস তৈরি করতে হবে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। উনি বলুন কি একটা জিনিসের ধার করলেন ভারতবর্ষের জাতি বর্ণ ব্যবস্থা থেকে। হিন্দুদের যে কাস্ট সিস্টেম সেখানে উনি ধার করলেন চতুর্বর্ণ কথা, কিন্তু তার নাম দিলেন নতুন করে। উপরের শ্রেণী হচ্ছে সোনার শ্রেণী, তারপরে শ্রেণী হচ্ছে রূপার শ্রেণী, তারপরে হচ্ছে তামা বা ব্রোঞ্জের শ্রেণী, তার নিচেটা লোহার শ্রেণী। মানে বিভিন্ন এখন যেমন আপনার কালার রেভলিউশন বলে না, আপনাদের রেভলিউশনকে কেউ বদনাম করছেন কালার বইলে, কিন্তু কি কালার আমি বুঝতে পারছি না, কিন্তু আমার তো লাল কালার হয়েছে আর কি, কিন্তু অনেক রক্ত দিতে হয়েছে আমাদের। তো প্লেটো সাহেব বললেন শিশুদেরকে কেমন করে আমি এই রুলিং ক্লাস আনবো, মানে সোনার শ্রেণী তৈরি হতে হবে, যাদেরকে গার্ডিয়ান ক্লাস বলা হয়, তারপরে অক্সিলারি ক্লাস, তারপর ব্যবসায়ী ক্লাস, এবং পরে ক্ষুদ্র ক্লাস বা যারা পরিশ্রম করবে কৃষিজীবী। উনি পার্থক্য থেকে ভারতের কাছ থেকে এইটা যদি ধার করলেন চীনের কাছ থেকে। চীনের যে ম্যান্ডারিন প্রথা, সারা চীন থেকে মেধাবী লোক খুঁজে তাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে চীনের ভাষার অক্ষর শিখতে 2 বছর লেগে যায়। যারা অনেক পরিশ্রম করে এই ভাষা শিখেছে এবং চীনের ক্লাসিক্স করেছে, তারা পরীক্ষা দিয়ে হবে, এদেরকে ম্যান্ডারিন বলা হয়। তো প্লেটো দুইটার মধ্যে একটা বিবাহ দিলেন, ভারতীয় বর্ণাশ্রম প্রথা এবং চীনের ম্যান্ডারিন প্রথা। বলল ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে না, সমাজের কোন ছেলে কার পরিচয় থাকবে না, এটা এক্সপেরিমেন্টাল একটা ল্যাবরেটরি মেথড। সমস্ত ভালো ছেলে সব ছেলে জন্ম নিলে আমি এই স্কুলে পড়াবো, চেঞ্জ করে দেব। এর মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে একই সুযোগ দেওয়া হবে, একই খেলাধুলা করবে, একই বই পড়বে, তাদের মধ্যে যারা ভালো প্রমাণ হয় তারাই হবে ব্রাহ্মণ, তারাই হবে গোল্ডেন ক্লাস, গার্ডিয়ান ক্লাস। প্লেটোর ভাষায় এরা গার্ডিয়ান, কিন্তু এরা তৈরি হবে প্রতিযোগিতার মাধ্যমে, কিন্তু জন্ম হোক যথাযথা ধর্ম হোক ভালো, এরা হলো গার্ডিয়ান। তারপরে এই কিভাবে করবে? তাহলে ভারতীয় বর্ণ প্রথার সাথে গ্রিক বর্ণ প্রথার পার্থক্য হবে। এটা যে আমার মনোকল্পিত কোনো আবিষ্কার তা নয়, প্লেটো নিজে স্বীকার করেছে, আমি এগুলো ভারত থেকে নিয়েছি। প্লেটো কখন? 500 বছর আগে, প্রায় 500 বছর আগে, 400 বছর আগে। এই জন্য বলছি যে শিক্ষা ব্যবস্থা যদি করতে চান, এটা রাষ্ট্র ব্যবস্থারই। আপনি তো ভালো রাষ্ট্র করতে চান, আপনাকে ভালো শিক্ষা ব্যবস্থা করতে হবে। কোনটা আগে কোনটা পরে আমি জানি না, কিন্তু আমাদের কাছে যেটা আছে আলোচ্যসূচি, এই যে শিক্ষা নিয়ে কিছু প্রস্তাব। শিক্ষা যদি আমরা বস্তুবাহীন সুযোগ সৃষ্টি করতে পারি, আমাদের সংখ্যা বিজ্ঞানের নিয়মে, প্রবাবিলিটির নিয়মে আমরা অনেক ভালো লোক পাবো সংখ্যায়। কিন্তু সেটা থেকে এখন বহু মানুষ সুযোগ বঞ্চিত, কারণ সবাই সুযোগে প্রতিটা অংশগ্রহণ করতে পারছে না। অথচ আমরা বলছি যে আন্দোলন আপনারা সূত্রপাত করলেন, যেটা এক দফা পরিণত হলো, সেটা কোটা থেকে কথাটা কি ছিল? মেধার ভিত্তিতে জাতীয় সার্ভিসের লোক নিতে হবে। সবিনয় নিবেদন করছি, আমাকে কিন্তু বের হতে দিবেন আশা করি, যে মেধা জিনিসটা তো আপনি কষ্ট করেন না, মানে আপনার অবকাশ হয় না, এখন সেগুলো করতে হবে। মেধার মধ্যে কোন রকমের বৈষম্য আছে কিনা,
শুরুর মেধা নেই। এই যে মেধাগুলো যদি বৈষম্যহীন করতে চাই, তাহলে আমাদের দেশে দার্শনিক এত বিভিন্ন রকমের সিস্টেম কেন? এই যে একমুখী বৈষম্যহীন উনি বলছেন, এর মধ্যে একটা পৃষ্ঠারা আছে। ঠিক আছে, স্বাধীনতার পরে বলা হয়েছিল আমাদের ওনার দেখলাম একই পদ্ধতি গণমুখী ও সর্বজনীন শিক্ষা ব্যবস্থার আকাঙ্ক্ষার কথা বলা হয়েছিল। সবাই কি জিজ্ঞেস করতে পারি না এই আকাঙ্ক্ষার মধ্যে কি বলেছিল? বলা হচ্ছে একই পদ্ধতি, এটা গুরুত্বপূর্ণ কথা, একই পদ্ধতি হইতে পারে না। বাংলাদেশের রাষ্ট্র প্রতিষ্ঠার পর তার সংবিধানে একই পদ্ধতির গণমুখী ও সর্বজনীন শিক্ষা ব্যবস্থার আকাঙ্ক্ষার কথা বলা হয়েছিল। একই মুখী কি জিনিস, গণমুখী কি জিনিস, এগুলো আমাদের আলোচনার মধ্যে আনা উচিত। এখন বক্তৃতার শেষে আসছে, আমি প্রশ্ন উত্থাপন করছি। তাহলে সবকিছু নিবেদন করি, আমাদের দেশে ইংরেজিতে আমাদের দরকার, জীবন প্রকার হাতিয়ার, না হলে উচ্চ বিদ্যালয়ে পড়তে পারলে বিশ্ববিদ্যালয় তো প্রশ্নই ওঠে না। আমরা কিন্ডার গার্ডেন গুলো কেন ইংরেজিতে পড়ছি? আমরা জানি সব স্কুল পড়তে দাও, আমাদের আকাঙ্ক্ষা অত্যন্ত উদার, ইউনিভার্সাল রবীন্দ্রনাথের মতো মানুষ, নিখিল মনীষতা, কিন্তু আমরা সবাইকে জায়গা দিতে চাই। এই সবাইকে এইভাবে বিচারবিহীন কিভাবে জায়গা দেব? যে দেশে যে মাতৃভাষা, সেটা সেই দেশের শিক্ষার প্রধান ভাষা হওয়া উচিত, বিশেষ করে শিক্ষার মাধ্যম হওয়া উচিত। এখান থেকে আমাদের উচ্চ শ্রেণী, বর্তমানে যেটাকে অলিগার্কি বলছেন, এই যে শেখ হাসিনার ষড়যন্ত্র, আপনি তো মনে করেন শেখ হাসিনা একা বলেছে, আমার বাপের দেশ বলেছে, এটা বলছেন অলিগার্কদের সুবিধার জন্য। অলিগার্ক হচ্ছে গ্রিক কথা, বাংলা ভদ্র বাংলা বলে কতিপয়তন্ত্র, এটা হল কতিপয় দুর্বৃত্ততন্ত্র। সেই দুর্বৃত্ততন্ত্র যেটা হাত না দেন, সেই দুর্বৃত্ততন্ত্রকে সহায় করছে। আমি ইংরেজি পড়ার বিরোধী নই, আমি আবার বলছি আমি আরবি পড়ার বিরোধী নই, কিন্তু আপনাকে একটা জাতি হিসেবে সিদ্ধান্তে আসতে হবে। মুসা হাফিজ সাহেব কি বলেছেন, আমরা যে জাতি দিয়েছি ভাষা তো আমাদের লাগবে। আরবি পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা হতে পারে, কিন্তু আমরা আরবি বলতে পারি না। পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা ইংরেজি হতে পারে, কিন্তু আমরা পারি না। আমাদের যদি শিক্ষাকে বিস্তৃত করতে হয় জনগণের মধ্যে, যদি সত্যি সত্যি শিক্ষাকে গভীর করতে হয়, অন্তর্ভুক্তি করতে হয়, এটা একরকম শিক্ষার কথা বলা হচ্ছে না। একটা জাতীয় ঐক্য লাগবে, সেটা অন্তত ন্যূনতম কর্মসূচি কি হবে? ভাষা শিক্ষা যাতে বলে মাধ্যম, যে এই ভাষায় বক্তৃতা দেবো, যে ভাষাটা পড়বে, কিন্তু আমরা জানি আমাদের ভাষা কিছু নেই, তাহলে সেটা আমরা পৃথিবীর বড় বড় দেশগুলো উদাহরণ থেকে শিখতে পারি না। একটি লেখিত ভাষা কিছু ছিল না, তারা কিন্তু অনুবাদ করেছে আরবি থেকে। একটি আরবি ভাষা কিছু ছিল না, অন্তত দার্শনিক সাহিত্য সেটা গ্রিক থেকে অনুবাদ করেছে। তাকে ইংরেজিতে থেকে আমরা অনুবাদ করেছি, কিন্তু অনুবাদ কর্মটা তো ঠিকভাবে করি নাই আমরা। এটা হচ্ছে আমাদের স্কুল সিস্টেম ইনঅ্যাক্টিভ, প্যাসিভ। ইংরেজি বই আমদানি করি, ইংরেজি বই উপরে দেই। কিন্তু আমি যখন পণ্ডিতদের জিজ্ঞেস করি আজকে ইংরেজি পড়ে আপনি কি বুঝলেন, সহজ ভাষা বুঝাই বলেন তো, এটাই হচ্ছে অনুবাদ। প্রথম দিকে অনুবাদ হবে 52 বার, তারপরে যারা আমাদের মধ্যে ওই যে প্রোডাকশন অফ কমোডিটিস বা মিক্স অফ কমোডিটিস, যারা শিক্ষক হবেন তারা ইংরেজি শিখবেন, তারপরে বিদেশে গিয়ে শিখবেন। কিন্তু দেশের সমগ্র জনতাকে ইংরেজি শেখাতে পারেন, কোনো অসুবিধা নেই, একটা ভাষা হিসেবে শিখো, কিন্তু বাংলা ভাষাটা কি হবে? অথবা যে আজ যেটা মাতৃভাষা, আমার বক্তব্য বাংলাকে উদাহরণস্বরূপ ব্যবহার করছি, এইটা বাঙালি মুসলমান সমাজের একটা বিরাট সমস্যা ছিল। অন্তত উদ্যোতন বাঙালি মুসলমান সমাজ যারা ছিলেন, বিদেশ আগত মুসলমান যারা বলেন বেঙ্গল মুসলিম, তারা বলছে আমাদের ভাষা উর্দু, কিন্তু বাংলাদেশের চাষি মুষি যারা আছেন, চাষাবুষা, তাদের ভাষা হচ্ছে বাংলা। এটা নবাব আব্দুল লতিফ বলেন, সৈয়দ আমির আলী বলেন, নবাব আমির হোসেন বলেন, অথবা বড় বলে এমনকি শের বাংলা ফজলুল হক পর্যন্ত উনি বরিশালের ভাষায় বলতে পারতেন, কিন্তু আবার লাহোরে গেলে উর্দুতে ছোট করতে দিতে পারতেন। জানা এক জিনিস, প্রয়োগ করা আরেক জিনিস। আমি অনুরোধ করব এই ভাষার প্রশ্ন আমাদের উত্তর দরকার। কেন 3 বছরের শিশুকে আপনি যে কিন্ডার গার্ডেনে দিচ্ছেন তাকে শুধুমাত্র ইংরেজিতে পড়াচ্ছেন? এই প্রশ্নটা যদি না তুলেন, শিশুকে ইংরেজি শেখার বয়স যখন সে অ্যাক্টিভ স্কুলে যাবে তখন, মানে অর্থাৎ হাই স্কুলের মানে গোড়ায় যখন যাবে, অ্যাক্টিভ থেকে যখন সে ক্রিয়েটিভ স্কুলে যাবে, তখন আপনি দিতে পারেন। শিশুকে কখন গ্রামার নিজের ভাষাটা শেখাবেন, এগুলি আমার একটি দুঃখ কথা নয়, আমি শুধু আমার দুঃখের কথাটা বলছি যে এটা যারা অভিজ্ঞ শিক্ষক মন্ডলী তারা জানেন শিশু কখন বিদেশি ভাষা শেখার জন্য উপযুক্ত হয়। আমি জানি জিনিয়াস যারা আসবে 2 বছর শিখতে পারবে, কিন্তু আমরা সব শিশুকে ওই ধরনের এক্সট্রা অর্ডিনারি জিনিয়াস মনে করব না।
তো এই কয়টা কথা বলার জন্য আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ রাখাল রাহা তৈরি খান এবং আপনাদের সবাইকে ধৈর্য ধরে এই প্ল্যান পরিবেশিত শোনার জন্য। আসসালামু আলাইকুম।